প্রিয় দর্শক, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে, অথচ এই সময় রাজনীতির মাঠে আতঙ্কের ছায়া গাঢ় হয়ে উঠছে। প্রকাশ্য সন্ত্রাসী হামলায় ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী মাথায় গুলিবিদ্ধ হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই ঘটনা কেবল একজন প্রার্থীর উপর হামলা নয়, এটি নির্বাচন পূর্ব রাজনৈতিক নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রস্তুতি এবং গণতান্ত্রিক পরিবেশের উপর সরাসরি আঘাত বলে মনে করছেন কেউ কেউ। হামলার ঘটনায় সামনে এসেছে বহু প্রশ্ন। এটি কি বিচ্ছিন্ন অপরাধ, নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ? নির্বাচনকে ঘিরে অপরিকল্পিত অস্থিরতা তৈরির চেষ্টা চলছে হয়তো। কোন অভ্যন্তরীণ শক্তি রাজনৈতিক সুবিধা আদায়ের পথে সন্ত্রাসকে হাতিয়ারও বানাতে পারে, নাকি এর পেছনে রয়েছে সীমান্ত পথে অবৈধ অস্ত্রের প্রবাহ, বাইরের দেশের এজেন্ট কিংবা রাষ্ট্রবিরোধী নেটওয়ার্কের গভীর ষড়যন্ত্র? এমন নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের আলোচনার বিষয় ভোটের মাঠে সন্ত্রাস, পেছনে কারা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করুন, লাইভ আলোচনায় যুক্ত হতে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। আমরা যেমনটি বলছিলাম, যদি জনাব আশরাফুজ্জামান আপনাকে দিয়েই শুরু করি, যেহেতু নিরাপত্তার বিষয়টি খুব বড় হয়ে এসছে, আপনি এই বিষয়ে অভিজ্ঞ। তো এই যে হামলাটি আমরা দেখলাম ওসমান হাদীর উপরে, এটি কি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি কোনো পরিকল্পিত বড় ধরনের সহিংসতা আরও অপেক্ষা করছে তারই একটি অংশ? আপনার অভিজ্ঞতায় কি বলে? আমার কাছে কেন মনে হচ্ছে আপনার যে দুটাই বিচ্ছিন্ন ঘটনা, এটা এবং এটা পরিকল্পনার একটা অংশ, দুটার সমন্বয়ে যেটা হয় সেরকম মনে হচ্ছে। কারণ ওসমান হাদী উনি যেভাবে কথা বলছিলেন, তরুণ মানুষ, কিন্তু তার ওই যে জুলাই অভ্যুত্থানের তার যে ভূমিকা এবং এই রিকশার উপরে দাঁড়ায় যেভাবে তার কথা, তার যে বোল্ডনেস, রাইট, সাহসিকতা, জি, এবং সর্বশেষ যেটা এই তরুণ তুর্কি এই যে বলল যে আমি হতে থাকবো না, আমি চলে গেলে আমার সন্তান দরকার হলে এটা ক্যারি ফরওয়ার্ড করবে। তো এই জাতীয় সাহসী উচ্চারণ খুব বেশি এই বিপ্লবীদের মুখে আমি শুনিনি। সেইটা একটা। আরেকটা হচ্ছে যে তার যে নির্বাচনী এলাকা ঢাকা 8, সেখানে আরেকজন শক্ত এবং ওজনদার প্রার্থী অলরেডি আছেন। এখন জুলাই অভ্যুত্থানের পরে, এখন আমি সবসময় বিপ্লব বলতে পছন্দ করি, অভ্যুত্থান শব্দটা আমি করতে আমার খুব স্বাচ্ছন্দ্য লাগে না। তো জুলাই বিপ্লবের পরে যে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে মানুষের, এই জনপদের জনমানুষে, সেই জিনিসটা বোধহয় অনেকে আমরা ধারণ করতে পারিনি বা বুঝতে অক্ষম হচ্ছি। তো হাদী যেভাবে কথা বলছিল, এখন ভোট হওয়ার পরে, ভোট গণনার পরে বোঝা যাবে কে কত ভোট পেয়েছে, কিন্তু হাদী শুধু তার ঢাকা 8-এর ওই এলাকায় একটা নড়াচড়া শুরু করেনি, তার নড়াচড়ার ব্যাপ্তিটা অনেক দিক দিয়ে ছড়িয়ে পড়েছে। প্লাস তার যে কালচারাল সেন্টার, অর্থাৎ বিপ্লবকে মানে কিছুটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এই বিভিন্ন কারণে কেন যেন মনে হচ্ছিল যে হাদী বোধহয় তার মানে চরম সাহসিকতার মূল্য চরমভাবে দিতে হতে পারে, এরকম একটা হয়েছে। একটা হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা হয়তো এরকম মনে করতে পারে, আমরা জানি না এখনো। এবং আমাদের দেশের একটা দুর্ভাগ্য হচ্ছে, আজকে এক ধরনের তদন্ত হয়, সেই তদন্তে একজনের দোষী সাব্যস্ত করা হয়, কিছুদিন পরে পট পরিবর্তনের সময় একরকম হয়, পরবর্তী আর একবার যদি রেজিম আসে তখন হিসাবটা পাল্টে যায়। কাজেই আমাদের প্রকৃত ঘটনাটা এবং এর পিছনে কে কলকাঠি নেড়েছে সেটা সম্পর্কে মানে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। আবার দেখেন, যিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে বলা হচ্ছে, আমার খুব কষ্ট লাগে যে প্রত্যেকের আইনের সহায়তা পাওয়ার হক আছে, কিন্তু দুটা জিনিস,
এমনকি যে অভিযুক্ত বা আসামি তারও আইনের সুযোগ নেওয়ার না, হক আছে। আছে এবং আইনজীবী পেতে পারেন, কিন্তু একটা জিনিস কি জানেন, আমরা এই জিনিসটা আমাদের সমাজে খুবই অনুপস্থিত। সেটা হচ্ছে লিগালি কারেক্ট, আইনগতভাবে ঠিক আছে, কিন্তু নৈতিকতার বিবেচনায় সেটা ঠিক নাও হতে পারে। যেমন আপনি আমারে খুন করেছেন, খুনের জন্য আমার শাস্তি খুন হওয়ার কথা, কিন্তু ব্রিটেনে সরি ইউরোপে কি করেছে, ওটা তারা যাবজ্জীবন করে দিয়েছে। কারণ প্রত্যেকে হলো যে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে জানা গেল যে আসলে যে কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা আসলে সেটা কারণ ছিল না। কারণ আমার আপনার বিচারে বা মানবিক বিচারে ভুল হতে পারে, যেটা ডক্টর মহতির মোহাম্মদ ঢাকা ইউনিভার্সিটিতে একটা কথা বলেছিলেন, উনি কনভোকেশনে বলেছিলেন যে মানুষের বিচারে ভুল হতে পারে, একমাত্র রব্বুল আলামিন খোদা তাআলার বিচারই উনি সবকিছু ন্যায় বিচার ওনার কাছ থেকে আশা করা যায়। তো যেহেতু বিচারটা অনেকটা আপেক্ষিক এবং আমাদের প্রেক্ষাপটে এটা আরো বেশি আপেক্ষিক এবং এই মাত্রাটা নিরূপণ করা খুব মুশকিল। সুতরাং ওই যারা উনি যে অভিযুক্ত, যার নামে অভিযোগ আসছে, এই ভদ্রলোকের নামে তো যে ধরনের ওজনদার আইনজীবীরা তাকে তাড়াতাড়ি বের করার জন্য কত দ্রুত বের করার পারেন সেরকম কথা উঠছে। আবার বলছে যে দেখলাম যে ওয়েবসাইটে তার নাম আছে, নাম মিলে যাচ্ছে, কিন্তু উনি বলছেন যে প্রথম দিনে বলছেন যে না আমি এটা করিনি, আবার পরে বলছেন না ঠিক আছে। তো এইরকম একটা মানে সবকিছুই অগোছালো ভাবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, আমি একটু ইলিয়াস খান কাছে জানতে চাচ্ছি যে যে ঘটনা দেখেছেন যে এটি জাস্ট ঘটার পরপরই একটি রাজনৈতিক দল ওখানকার যে প্রভাবশালী বিএনপি প্রার্থী আছে তার ব্যাপারে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে দেখা গেল এখন তো যে উনি যে কথা বলছিলেন অভিযুক্ত যার কথা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তারা অলরেডি সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছে। আবার সীমান্ত বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী খুব তটস্থ রয়েছে। আমাদের কিন্তু দুর্ভাগ্য, আমরা সবসময় দেখি যখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় তার আগেই ব্যাংক থেকে টাকা তুলে নেয় অভিযুক্ত, যখন বিদেশ যাওয়া বন্ধ করে তার আগেই সে চলে গেছে। তো এই প্রেক্ষিতে আপনার কি বিশ্লেষণ এই ঘটনাটাকে? না, আপনি দেখুন যে আপনি যেটি বলেছেন যে এই গুলিবর্ষণের ঘটনার পরে একজন বড় প্রার্থী, যিনি দেশখ্যাত ব্যক্তি, দীর্ঘদিন রাজনীতি করেছেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, এমপি ছিলেন, কোনো প্রকার প্রমাণ ছাড়া, ইভেন সন্দেহ ছাড়া তার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো, বিশেষ করে একটি দল চালিয়েছে এবং তার কিন্তু একটা মবও সৃষ্টি করেছিল। এটা ভাবা যায়, রাজনীতিটা ভাবা যায় না। মির্জা আব্বাস তো একদিনে তৈরি হয়নি, সেখানে যে আচরণ তার সঙ্গে করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক। তো ঘটনা আমার যেটি বিষয় হচ্ছে, আপনি যেটি বলেছেন, আপনার শিরোনাম করেছেন যে পেছনে কারা। আমি যদি এক বাক্যে বলি, গণতন্ত্র বিরোধী শক্তি, যারা বাংলাদেশের গণতন্ত্রকে, এই বিপন্ন গণতন্ত্রকে আরও বিপন্ন করতে চায়, তারা এই ঘটনাটি ঘটিয়েছে। বাংলাদেশে আপনি জানেন যে গণতন্ত্র উত্তরণের অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন। জনগণ যাদের প্রতি আস্থা রাখবে তারা সরকার গঠন করবে, দেশ চালাবে। সেই গণতন্ত্র যাতে নির্বাচনের মধ্য দিয়ে আবার ফিরে আসতে না পারে, একটি গোষ্ঠী কিন্তু আছে। আপনি দেখবেন যে প্রথম থেকে কিন্তু সেটি চলছে। যেমন নির্বাচনীয় প্রথম বলা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, মনে আছে নিশ্চয়ই আপনার? জি জি। তারপর বলা হলো অনেক বিতর্ক পেরিয়ে তফসিল ঘোষণা হলো। হঠাৎ করে শুনলাম যে পিআর পদ্ধতি, ইউরোপে 91টি দেশে আছে, পৃথিবীর বাংলাদেশেও আনতে হবে। কিন্তু পিআর পদ্ধতির রেজাল্ট তো আমরা জানি, 17 বছর 15 বার সরকার চেঞ্জ হয়েছে। যাই হোক, সেটি ভিন্ন। নেপালের উদাহরণ দিচ্ছেন। না কৌশল করা হয়েছিল। তারপর আবার হানা ভোট, নির্বাচন আগে হবে না পরে হবে, নির্বাচনের দিন হবে, এগুলো থেকে জল অনেক ঘোলা করা হয়েছে। বাট শেষ পর্যন্ত আমি যদি ভুল না জেনে থাকি, সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে করা উচিত। বাট একটি পক্ষ কিন্তু আছে যারা, ধরুন আওয়ামী লীগ, যারা আমি নাম ধরেই বলি, এবং যে ছেলেটি ধরা পড়েছে তার কিন্তু ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এ পর্যন্ত যতটুকু দেখেছি, তিনি আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন, ঢাকা উত্তরের নেতা ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে হাদি সাহেবের এত কাছাকাছি আসলেন। এবং আরেকটি বিষয় কিন্তু সন্দেহজনক, আপনি দেখবেন যে তিনি বোধহয় একটি দোকানে কি বলে চাঁদা চাইতে গিয়েছিলেন, সেখানে তিনি 2টি অস্ত্র এবং 17 লক্ষ টাকা তিনি নিয়েছিলেন এবং সেই কারণে তিনি অ্যারেস্ট হয়েছিলেন। র্যাব এটা ব্রিফও করেছিল। আমার প্রশ্ন হচ্ছে 5 তারিখের পরে এরকম যারা, 5ই আগস্টের পরে এরকম যারা অ্যাক্টিভ ছাত্রলীগের, তারা এলাকায় কি করে থাকলো? অনেক জায়গায় তো নাই, কিন্তু এই ভদ্রলোক কিভাবে থাকলেন?
তারপরে আবার তার একদম রকেট গতিতে বাংলাদেশে আপনি দীর্ঘদিন আইন অঙ্গন কাভার করেছেন, আইনের যে দীর্ঘসূত্রিতা আপনি আমাদের চেয়েও ভালো জানেন আমার ধারণা। তো এত দ্রুত একটি খুনের মামলা আসামি, এই চাঁদাবাজি মামলা আসামি অস্ত্রসহ ধরলে তো এটি বোধহয় অজামিনযোগ্য, বা আমি জানি না, হয়তো আপনি জি জি, ভালো সহজে বলবেন। জামিন হয় না। তারপরে সহজে আপনি জামিন যেটা হয় বললেন না। 5ই আগস্টের পরের বাস্তবতায় হয়ে গেল। তারপর আপনি দেখবেন এই প্রশ্নটি আমি অনুষ্ঠানের মাধ্যমে করতে চাই। আপনার তো নানা পর্যায়ের বিচারপতি, বড় আইনজ্ঞর সাথে কথা হয়, আইনের নিশ্চয়ই কোনো ধারা আছে, না হলে এই বড় বড় খুন করে জেলে যায়, কিছুদিন পর জামিন হয়ে যায়। হয় কিভাবে? এই যে ছোট সাজ্জাদ, জি চিটাগাংয়ের শিশু সন্ত্রাসী, আর কিন্তু গোপনে জামিন হয়ে গেছে। তার নামে 19টি মামলা আছে খুনের মামলা সহ, তার স্ত্রীর নামে 8টি মামলা আছে খুনের মামলা সহ, তাদের কিন্তু জামিন হয়ে গেছে। বাট তারা কিন্তু পুরো চিটাগাং রিজনকে কিন্তু তারা কি বলে একটা কি ডেঞ্জারাস অবস্থা তৈরি করছে। আপনি জানেন যে এরশাদুল্লাহ, যে একজন এমপি প্রার্থী, তার মিছিলে গুলি করে একজনকে হত্যা করেছে এবং তিনিও আহত হয়েছেন। তো এই বিষয়টা আপনি কোথাও পারলে আপনার কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, তুলবেন যেটা, এটা কি ক্রাইটেরিয়া? যে এটা আসলে সমাজের অন্যান্য ক্ষেত্রেও যেরকম একটা সিন্ডিকেট কাজ করে সবকিছুর মধ্যে, আদালতকে ঘিরেও একটা সিন্ডিকেট আছে, তাদের বাণিজ্যটাই হচ্ছে জামিন নিয়ে আর কি। এটা তো অনেক সময় যারা বিচারক তারা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায় তারই অধীনস্থ কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী। তো আমি জামিন হয়ে যাওয়ার পরে জানি আর শেষ করি, এটা তো এরকম ছিল। আমি শেষ করি। এবং যাই হোক। কিছু ভার্চুয়াল কথা আমরা শুনেছি, যে জানি না এটা কতটুকু সত্য, বাট কিছু সত্য থাকতেও পারে, যে বাংলাদেশে ক্লিয়ার গ্রুপ পাঠানো হয়েছে, এই প্রথম শুরু করলো। এবং দেখবেন আপনি 24 ঘন্টার আগে কিন্তু নির্বাচনী তাফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই কিন্তু 20 ঘন্টার মধ্য দিয়ে মিস্টার ওসমান হাদির উপর আক্রমণ করা হচ্ছে, এবং তাকে কিন্তু একদম কিল করার টার্গেট ছিল। আমি শুনলাম যে অস্ত্রটি ব্যবহার করেছে সেটি জ্যাম হয়ে গিয়েছিল, একটি গুলির পর করার পর আর কোনো গুলি বেরোয়, এবং সে কিন্তু ট্রেন্ড, কারণ একটি চলন্ত রিকশায় এবং চলন্ত মোটরসাইকেল একদম থেকে গুলি করে। চলন্ত মোটরসাইকেলে গুলি করেছে, এবং একদম টার্গেট যেখানে গুলি করলে মানুষ সাধারণত মরে যায়, জি সেখানে কিন্তু করা হয়েছে। সুতরাং এটি টার্গেট এবং এটি পূর্ব পরিকল্পিত, এবং এটি শুধু একটি ঘটনা ঘটেছে তা না। আমি 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 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সচেতন হওয়া উচিত। আরও ঘটনা কিন্তু ঘটানোর চেষ্টা করবে, নির্বাচনটি বানচাল করার চেষ্টা করবে। আওয়ামী লীগ মনে করছে তাদের বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব না, বাট তারা কিন্তু সব দলকে বাদ দিয়ে নির্বাচন করেছে, বারবার নির্বাচন করেছে। রতন ভাই আছেন, তিনি একটি দলের বড় নেতা, তারাও জানে এগুলি। সুতরাং তারা মরিয়া হয়ে গেছে যে নির্বাচনটি যে কোনোভাবে বানচাল করতে হবে, এবং তাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে এরকম তারা ভাবছে। ঠিক আছে, আমি একটু রতন ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। আপনি লক্ষ্য করেছেন, আমরা এই দুই আলোচকের কাছে এতক্ষণে শুনলাম যে ওই ঘটনাটাকে কেন্দ্র করে কি হতে পারে বা কিভাবে হতে পারে। আমি আপনার কাছে আরেকটু বড় পরিসরে জানতে চাচ্ছি যে এর মানে কি তাহলে নির্বাচন বানচাল করার? আর তাই যদি হয়ে থাকে, আর ইলিয়াস খান যে ইঙ্গিত করলেন, তাহলে তো সিরিজ আকারে এই জাতীয় সহিংসতা হওয়ার আশঙ্কা দেখছি। যদি ট্রেন কোনো লোকজন আমি একটু যোগ করি, ওসমান হাদিকে গুলি করে ওই দিন থেমে থাকেনি, সন্ধ্যায় গাড়িতে আগুন দিয়েছে, নিশ্চয় আপনার মনে আছে। জি, এটি ঘটনা ঘটেছিল। রতন ভাই, আপনি আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমরা এক ধরনের বিশ্লেষণ করতে পারি, অনুমান করতে পারি, এবং কখনো কখনো একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনার যে মিল আছে সেটা মিল খুঁজে আমরা কার্যকরণের দিকেও একটু এগিয়ে যেতে পারি। এটা আপনাদের ভাষায় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মধ্যে পড়ে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা কার্যকরণের সঙ্গে একটা সাযুজ্য খুঁজে বের করার চেষ্টা করতে পারি। খেয়াল করে দেখুন যে ওসমান হাদি কেন টার্গেট হলো, যদি এরকম ভাবি আমরা। ওসমান হাদি কি বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো ফ্যাক্টর যে যাকে যে কোনোভাবে ক্রাশ করে দিতে হবে? সেরকম আবেদন মনে হয় এখনো তৈরি হয়নি। উনি একজন জুলাই যোদ্ধা, খুব সাউন্ড মানুষ, সেরকম কোনো, তার দলও সেরকম কোনো শক্তিশালী দল নয়। কিন্তু ওসমান হাদি আবার একটা সেন্সেশন তৈরি করেছেন, ফলে তার দল বড় না হলেও তিনি অনেকটা তিনি এতখানি প্রমিনেন্সিতে চলে এসেছিলেন, এবং তার দলটা ছোট হওয়ার কারণে তিনি হয়তো একটা সহজ টার্গেটও পরিণত হয়েছিলেন, যে তাকে আক্রমণ করার মধ্য দিয়ে গোটা দেশে যে মেসেজটা পৌঁছে দেওয়া যাবে, জি, সেটা হয়তো কোনো বড় দলের কোনো একজন নেতাকে যদি টার্গেট করা হতো, তাহলে সেটা হয়তো তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেতে পারত। সে কারণে অনেক সময় হয় না যে সহজ টার্গেটের দিকে যাওয়া। এবং ওসমান হাদি একদম খুব খোলামেলা চলাফেরা করতেন, অনেকটা সাহস ছিল তার, ডেসপারেটনেস ছিল তার। ভাষা নিয়ে অনেক কথা আছে, সেটা আমরা এখন আলোচনা করতে চাই না। তিনি যেভাবে কথাগুলো বলতেন এবং যে বিষয় নিয়ে বলতেন, সেগুলো নিয়ে রাজনৈতিক অনেক বিরোধ থাকতে পারে।
কিন্তু একটা জিনিস তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। ফলে একদিকে এমন একজন ব্যক্তি যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অনেক কিছুর প্রতি, যিনি দলের চাইতেও অনেক বড় ব্যক্তি হিসেবে অ্যাপিয়ার করে গেছেন, এবং যিনি প্রকাশ্যে চলাফেরা করছেন, ফলে তাকে টার্গেট করাটা সহজ। এবং প্রতিবেশী দেশ সম্পর্কেও সে খুব চাচাছোলা মন্তব্য করতেন। এটা গেল ওসমান হাদির ব্যাপার। দ্বিতীয়ত, ওসমান হাদিকে যারা টার্গেট করলো তারা এত ট্রেন্ড, এখানে সেনাবাহিনীর সাবেক মেজর আছেন, ওনারা বলবেন দুইটা চলন্ত জিনিস থেকে একটা লক্ষ্যভেদ করা কিন্তু খুবই হাইলি প্রফেশনাল স্কিল ছাড়া এটা সম্ভব না, কারণ দুটোই তো মুভ করছে। জি। তো ফলে একজন যদি দুটো যদি স্থির জায়গা থাকে তাহলে টার্গেট ভেদ করা যত সহজ, একটা স্থির একটা গতিশীল সেটাও করা একটা সহজ যদি গতিটা বুঝতে পারে, কিন্তু দুটোই গতিশীল। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা মানে যাকে ব্যবহার করা হয়েছে তার দক্ষতাটাও দারুণ। হ্যাঁ, 3 নম্বর হলো যে এর ইম্প্যাক্টগুলো কী কী পড়তে পারে, এর ইম্প্যাক্ট কোথায় কোথায় পড়ে। এর ইম্প্যাক্ট কিন্তু ঠিকই দেখুন পড়া শুরু হয়েছে দুইটা জায়গায়। একটা জায়গা হচ্ছে খুব দ্রুত কাউকে মানে ভিকটিম ব্লেমিংয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো, কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়াই। একবার কেউ চিন্তাও করলো না যে এদিকে ধারণা করা হচ্ছে যে তাকে পতিত স্বৈরাচারের লোক করেছে, এদিকে এটা যেমন একদিকে বলা হচ্ছে, আর একদিকে টার্গেট করা হচ্ছে কিন্তু আরেকজনকে। জি। এইটা কেন, এই যে গোলমেলে পরিস্থিতিটা তৈরি করে ফেলা হলো কেন? মানে অপরাধের সাথে রাজনীতিকে জড়িয়ে ফেলা হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা দেখছি যে একটু আগে দেখলাম যে ওসমান হাদির অবস্থাটা আগে চেয়ে একটু সংকটজনক হয়েছে। জি। জানি না সে কতক্ষণ সার্ভাইভ করতে পারবে, আর যদি সার্ভাইভ করেও তাহলেও হয়তো সে কতক্ষণ সুস্থ হয়ে বাকি জীবনটা যাপন করতে পারবে। কিন্তু ওসমান হাদি আক্রমণটা কিন্তু আমাদের রাজনীতিকে একটা ধাক্কা দিয়ে দিল, যে কিভাবে প্রতিপক্ষকে নাজেহাল করতে গিয়ে গোটা দেশের রাজনীতিকে কখনো কখনো পর্যুদস্ত করে ফেলতে পারে, কারা পারে। এখন অন্য রাজনীতিবিদরাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। হ্যাঁ, নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে ক্যাম্পেইন করতে গিয়ে তারা অস্বস্তিতে পড়েছে। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস তারা ভুগছে যে এই রকম রাজনৈতিক পরিস্থিতিতে কি নির্বাচন করা যাবে। ফলে এই প্রশ্নটাও কিন্তু এদিকে সামনে চলে এসেছে। ফলে অনেক দিন ধরে যারা নানাভাবে চেষ্টা করছিলেন নির্বাচনটাকে একটু ডিলে করা, নির্বাচনটাকে না করা, তাহলে তাদেরও কোনো বেনিফিট দিচ্ছে কি এটা? ফলে আমরা যদি অ্যানালিসিসই করি তাহলে সবগুলো বিষয়কে আমরা টেবিলে নিয়ে আসি। জি। যে কার লাভ হয়, ওসমান হাদির মতন একটা তরুণ, তার মৃত্যুতে আসলে কার লাভ হবে সেগুলো যদি দেখি, বেনিফিশিয়ারি কারা কারা হচ্ছে, আর ওসমান হাদির মতো এই তরুণের মৃত্যুর মধ্য দিয়ে কি কি আতঙ্কটা ছড়িয়ে পড়বে সমাজে। 3 নম্বর হচ্ছে সন্দেহ প্রবণতাটা এমন একটা জিনিস, রাজনীতিতে সন্দেহ অনেক ধরনের নেতিবাচক উপাদান তৈরি করে। এখন এই সন্দেহ আরও গুরুতর সমস্যা তৈরি করবে, যে আগামী দিনেও নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সেগুলোর সামনে চলে আসবে। আর একটা হলো, গত কয়েকদিন ধরে আমরা এই আলোচনাটার মধ্যে এমনভাবে ঢুকে গেলাম যে দেখুন দেশের আরও কতগুলো জটিল বিষয় আছে, সেগুলো কিন্তু আমাদের আলোচনার বাইরে চলে আসলো। তো ফলে অনেকে বলে না, এক ঢিলে 2 পাখি মারা। তো ওসমান কি সেরকম একটা টার্গেটে পরিণত হয়ে গেলেন, যে ওসমান হাদিকে টার্গেট করতে গিয়ে আসলে তার মূল টার্গেট কোনটা, আর তাকে সামনে নিয়ে এসে কোন টার্গেটটাকে আড়াল করা হলো। ফলে রাজনীতিতে এই দিকগুলো যেমন খেয়াল করতে হবে, নিরাপত্তা বিশ্লেষক তারা দেখবেন এখানে আন্তর্জাতিক কী কী মানে বিষয় আছে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্নগুলো কি আছে, আমাদের পুলিশ বাহিনীর ভূমিকাটা কী আছে। পুলিশ বাহিনীর 2টা ভূমিকা দেখলাম। একজন পুলিশ কর্মকর্তা বললেন যে সীমানার বাইরে তিনি চলে গেছেন, সীমান্তের বাইরে। আরেকজন বললেন তার পাসপোর্টটা জব্দ করা হয়েছে এবং তিনি দেশ থেকে বাইরে যেতে পারবেন না। তাহলে দুইজনই কিন্তু বড় মাপের পুলিশ কর্মকর্তা। তো দুইজনে যেরকম বললেন, তো মানুষ তো তাহলে কি কারোর সঙ্গে কারো কোঅর্ডিনেশন নাই? তাহলে যারা আক্রমণ করছে তারা খুবই পরিকল্পিত আক্রমণ করছেন, কিন্তু এই সমস্ত আক্রমণ থেকে মানুষকে যারা রক্ষা করবেন তাদের কোনো পরিকল্পনা নাই। আমি একটু আশরাফুজ্জামান আপনার কাছে আসতে চাচ্ছি যে এই ঘটনার সাথে, আর আমরা ইদানিং গণমাধ্যমে লক্ষ্য করছি যে এক ধরনের বাইরের থেকে, বাংলাদেশের বাইরে থেকে অস্ত্র ঢুকছে দেশে, এবং ইলেকশনকে কেন্দ্র করে, এটা শুধু এবার না, বিভিন্ন সময় আমরা দেখেছি যে নির্বাচনের সামনে অস্ত্র ব্যবসার একটা ব্যাপার দেখা যায়, নানান ধরনের অস্ত্র আসতে থাকে। তো সেইখানে পুলিশের যে ভূমিকা বা এই সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এতে আপনি কতটা সন্তুষ্ট? আর সামনে নির্বাচন আসছে, এই নিরাপত্তা বাহিনী দিয়ে, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি সম্ভব আসলে? আপনাকে অনেক মোবারকবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসছেন সামনে। আপনাকে একটু ফেরত নিয়ে যাব এই প্রায় 30 বছর আগে।
আমার মনে আছে মোহাম্মদ নাসিম, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। জি উনি শেষ 1 বছর কতগুলো অস্ত্রের লাইসেন্স দিয়েছিলেন। জি একটা মানুষের লাইসেন্স পেতে হলে তার অনেক যাচাই বাছাই করে দেওয়া হয়। তো মার্শাল্লাহ ওটা সব দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, এই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যদি কোনো একটা পর্যায়ে আসা যায়, তারপরে ওই সশস্ত্র ব্যক্তি মানে আপনি অস্ত্র সংবরণ করলেও কিছু অস্ত্র কিন্তু থেকে যায়। আমাদের হিলট্রাক্সের যেমন থেকে গেল, এবং লিবারেশন ওয়ারের পরে বড় ভাই তো জাসদের, উনি ভালো বলতে পারবেন। বাসদ বাসদ, এখন তো বাসদ, বাট সূত্র তো জাসদ দিয়ে। তো এখন অস্ত্র এরকম থাকে আমাদের এখানে, সেটা আছে। আরেকটা জিনিস কোনোভাবেই আমাদের বিবেচনার বাইরে রাখা উচিত না বলে আমি মনে করি। দেখেন, পছন্দ হোক বা না হোক, সঠিক হোক বা না হোক, বেঠিক হলেও চিন্তা করতে হবে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, তার একটা বড় স্বার্থ বাংলাদেশে আছে, এবং স্থিতিশীল বাংলাদেশের চাইতে অস্থিতিশীল বাংলাদেশ থাকা তার পক্ষে অনেক দাবি আদায় করা সম্ভব হয়। এবং আজকে দেখলাম 45,000 বিতাড়িত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতানেত্রী ওখানে আশ্রয় নিয়েছে। আর যে পাসপোর্টের কথা ভাই বললেন, ভারতে যেতে তো অনেকেরই পাসপোর্ট দরকার হয়। তাহলে যে 45,000 নিশ্চয়ই তারা পাসপোর্ট ইমিগ্রেশন হয়ে ভারতে যায়নি। রাইট রাইট রাইট। এবং সবচেয়ে কষ্টের বিষয়, আগে তো আইনজীবী সম্পর্কে বললাম যে তারা একটা নৈতিকভাবে কি একটা কাজ করলো, এখন হচ্ছে অনেক বড় বড় লোকের নাম এসেছে। ভাইয়ের বাড়ি তো রংপুর এলাকা দিয়ে ওই ওবায়দুল কাদের সাহেবকে পাঠানো হয়েছে, এবং সেখানে ওটা আছে। এখন আমি যেটা বলছি, ফাঁকতালে একটা কথা বলে নেই, আমাদের ইউএন পিস কিপিং অপারেশনে আমাদের যে হতাহত হয়েছে গতকাল, এটা খুব দুর্ভাগ্যজনক। জি জি। এবং ওখানে কিন্তু ট্রুপস যে পরিমাণ থাকার কথা, সেখানে থেকে আরও ইভেন তাদের ট্রুপস মানে সৈন্য সংখ্যা কমাতে গিয়ে ওখানে আমাদের অত বেশি ছিল না। তো পরে আমাদের অন্য পার্শ্ববর্তী যে পিসকিপিং দায়িত্ব ছিল পাকিস্তানি কন্টিনজেন্ট, তারা অনেক হেল্প করেছে। তো যারা, আমি নিজে পিসকিপিং অপারেশনে গেছি এবং আমার সময়েও আমার পাশেই একজন মারা গেছিল। বিদেশ বিভুয়ে মারা যাওয়াটা এটা খুব বেদনাদায়ক। নিজের দেশের জন্য হলে সেটা অন্য কথা, কিন্তু ঘটনা এটা, এবং এটাতে আমাদের অনেক লোক হতাহত হয়েছে। তারপরেও আমরা ট্রুপস কন্ট্রিবিউট করছি, এবং মানে একটা স্বস্তির বিষয় হচ্ছে আমরা অনেক ভালো করেছি। আরও দু একটা কথা আমি একটু যোগ করতে চাই, আপনি যদি একটু অনুমতি দেন। সেটা হচ্ছে, দেখেন, নির্বাচন বা নির্বাচনের সময়কালীন এবং নির্বাচনের পূর্ব সময়ে সহিংসতা আমাদের দেশে অনেকটা আমাদের গ্রাস হয়ে গেছে। যেমন কিছুদিন আগ পর্যন্ত একটা বড় দলের, বিএনপির, নট জামাতের, সেখানে আপনার হয়েছে প্রায় 170 জনের মতো লোক নিহত হয়েছে, মানে আন্তর্দলীয় কন্দলে। এখন সেটা যেমন হয়েছে, এখন ওটার সাথে আপনি যদি এটার সাথে যোগসূত্র টানেন, যদি এক্সটার্নাল শক্তি যদি এটার সাথে যোগ হয়, তাহলে এটা ভয়াবহতা কেমন হতে পারে। আরেকটা, এই গত কয়দিন ধরে বিভিন্নভাবে আপনি নিঝুম মজুমদার তো বলছেই, মানে এখন অস্ত্র হাতে নেওয়া ছাড়া উপায় নেই। আর এই আগস্ট যারা এসব কথা বলছে যে অস্ত্র হাতে নিতে হবে, ওটা ভাঙতে হবে, ওটা ঘুরিয়ে দিতে হবে, এরাও তো এক ধরনের কথা সন্ত্রাসী মনে হচ্ছে। এরাও তো উস্কানি দিচ্ছে না? আপনার কাছে কেমন মনে হয়? আপনি এটা বলেন না যে সময়ের বিবর্তনে কত নতুন শব্দ তৈরি হয়, যেমন কলম সন্ত্রাসী আছে, এখন আইনজীবী সন্ত্রাসী হচ্ছে কিনা এটা বলা যাবে না, কারণ পরে আমার কোর্টে নিয়ে যাবে। আপনি অলরেডি কোর্ট সম্পর্কে কিছু কথা বলছেন যে কোর্ট জামিন দিতে পারেন কিনা, এখন এরা আদালত অবমানন পর্যায়ে পড়বে কিনা আমি জানি না। তো এরকম আছে আপনার, যে এই ধরনের একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। আবার আরেকটা জিনিস হচ্ছে, আপনি চিন্তা করবেন যে গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এবং ছোট ছোট ভূমিকম্প যে হচ্ছে, এটা কিন্তু বড় ভূমিকম্পের মানে আগাম সংকেত হিসেবে চিন্তা করা হয়। কাজে আমরা যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছি, তো প্রাকৃতিক দুর্যোগ এটাও আমাদের হয়তো হতে পারে, কারণ না হলে তো সেটার কিছু হচ্ছে না। সো একটা অনিশ্চয়তা রয়ে গেছে। আরেকটা, বড় ভাই বোধহয় বললেন আওয়ামী লীগ একা নির্বাচন করে নাই, জাতীয় পার্টি প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাসদ এবং আরও অন্যান্য ছোট ছোট দলগুলো। কাজে আওয়ামী লীগ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, আর ওই দলগুলো এক পর্যায়ে মহাজোটের নামে কিন্তু আসলে আওয়ামী পরিবারেরই সন্তান হয়ে গিয়েছিল। আপনি মন্ত্রী হয়েছে, মন্ত্রিসভার
সদস্য ছিল না, আনিসুল হক মাহমুদ, জি। তারপরে মুজিবুর রহমান চুন্নু, জি জি সুতরাং তারা তো ছিল, জি এম কাদের সাহেব ছিলেন। জি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জাতীয় পার্টি যে এগুলো করছে এগুলো নিয়ে কেউ আলোচনা করছে না, তারা এখন ধোয়া তুলসী, এবং নিজেরাই বারবার দাবি করছে। হ্যাঁ, গণতন্ত্রের সারথি তারা জি। এইভাবে। জি। আমি একটা ছোট্ট প্রশ্ন, জি। 1 মিনিট আপনার কাছে জি, উত্তর জি, চাচ্ছি। প্লিজ। সেটা হচ্ছে যে এই যে এখন যে সন্ত্রাসের যেটি হলো হাদির উপরে বা আশঙ্কা করছি নানান রকমের, এক্ষেত্রে কি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কি ব্যর্থতা দেখছেন না আপনি? আমি শুধু গোয়েন্দা সংস্থা না, আমি বলি যে আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত, আমার কাছে কেন যেন এই কথাটা শুনলে যদি কেউ কষ্ট পান আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে বর্তমান সরকারের অনেক বেশি তৎপরতা আশা করা গিয়েছিল, বিশেষ করে আপনার এই যে একটা হযবরল অবস্থা, মসজিদের ইমাম পালায় গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, বিচারক পালায় গেছে, অটো রিকশাওয়ালাও পুলিশের কথা শোনে না, না, সব রাস্তায় চাচ্ছে। কারণ হচ্ছে কি, তার মানে এই জায়গায় আপনাকে অনেক বেশি তৎপর হওয়ার দরকার ছিল, সেটা হয়নি। এবং পুলিশের তৎপরতা আরো তৎপর হওয়া উচিত ছিল, আরো সুসংগঠিত হওয়ার কথা ছিল। এটার সাথে আপনি যদি যোগ করেন যে এই পুলিশ দিয়ে আপনি নির্বাচন কিভাবে করবেন। আবার একজন দেখলাম একটা ক্যালকুলেশন দিয়েছে যে এত 12 কোটি ভোটার, তো সেই হিসেবে টাইম হিসেবে করলে গেলে ওটা তো ভোট দিতে পারবে না। তো এরকম অনেক চ্যালেঞ্জ আছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা তৎপরতা তো আরো বাড়ানো দরকার এবং আরো খুব ইফেক্টিভ যাতে হয় সেভাবেই তো করা উচিত। কিন্তু আমার কাছে কিন্তু এরকম আলামত আমি পাচ্ছি না। এবং এই ঘটনার পরেও আমার কাছে বাক সর্বস্ব অনেক কথা আমি শুনতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না যে সেরকম, কেন যেন একটা ঢিলে ঢালা ভাব। আর একটা ছোট্ট জিনিস আমি একটু যোগ করছি, আমাকে ক্ষমা করবেন। আপনি দেখছেন নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমি বেশ কয়েকজনের সাথে জানার চেষ্টা করছি, ইভেন একজন ক্যান্ডিডেট, আমি আসার আগে জিজ্ঞাসা করছি, তো বললো যে একে তো হাদির মারা, ওই যে আহত হওয়ার ঘটনা, আরেকটা হচ্ছে বললো যে কেমন যেন মনে হচ্ছে নির্বাচনে কি একটা এখনো নির্বাচনের ফ্লেভারটাই পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু বিরতি নিয়ে এসে আবার আলোচনা করবো আমরা। দর্শক, জেডএসআরএম রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে। বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে। রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত 1 বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। জেডএসআরএম প্রেজেন্টস টক শো রোড টু ডেমোক্রেসি, প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে। বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে। রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত 1 বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। জেডএসআরএম প্রেজেন্টস টক শো রোড টু ডেমোক্রেসি, প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে। বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে।
রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত এক বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। ZSRM presents টক শো রোড টু ডেমোক্রেসি, প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে। বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে। রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত এক বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। ZSRM presents টক শো রোড টু ডেমোক্রেসি, প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে। বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে। রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত এক বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। ZSRM presents টক শো রোড টু ডেমোক্রেসি, প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে। বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে। রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত এক বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। ZSRM presents টক শো রোড টু ডেমোক্রেসি, প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে। বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে। রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত এক বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। ZSRM presents টক শো রোড টু ডেমোক্রেসি, প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25। আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যত পার্সেন্ট মানুষ ভোট দেবে তত পার্সেন্ট সে এমপি হবে। নির্বাচনে জট খুলতে হবে। অনেক মন্ত্রণালয় তারা দখল করেছে।
বিএনপির পরে জামাত প্রায়োরিটি পাচ্ছে। সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করে। রাজনৈতিক সংঘাতের বিষয়টাও কিন্তু আমাদের সামনে আনতে হবে। কোথাও না কোথাও ফুল স্টপে আসতে হবে। কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্র শুরু করার কোনো রাস্তা আছে? সাংবাদিকতার যা কিছু বিধিবিধান তার কাছে সে জবাবদিহি করছে। কথা বলতে পারি না, এখনো বাধা আসে। গত 1 বছরে আমাদের উপদেষ্টারাও কি এই জবাবদিহিতা করলেন? আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি। ZSRM presents টক শো রোড টু ডেমোক্রেসি। প্রযোজনা মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। দেখবেন শুক্রবার থেকে রবিবার রাত 11:25 আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমার কাছে তালিকা অবশ্যই আছে। আপনি দেখবেন যে আমাদের এখানে গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু খুব ভালো রেকর্ড তাদের আছে। আপনি এই যে কদিন আগে মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করলো, তার কিন্তু কোনো ক্লু ছিল না, তার ন্যাশনাল আইডি কার্ড বা ছবি কোনো কিছু ছিল না কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে, কিন্তু তারা কিন্তু বের করে ফেলেছে একদিনের মধ্যে এবং অ্যারেস্ট করেছে। তো এই যে ভদ্রলোক, এই যে কিলার কালকে যিনি হাদিকে গুলি করেছেন, তার তথ্য নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থার কাছে ছিল। অদৃশ্য কারণে এদেরকে ধরা হয় না। এবং আপনি দেখবেন যে সাধারণ বিষয় মানে এই অর্থে যে এই যে কাজের মেয়েটি হত্যা করলো, এটা তো এক ধরনের নির্দোষ না, আমি নির্দোষ বলবো না, তো এত সেন্সিটিভ না, বাট হাদিকে যে গুলি করেছে এটা কিন্তু খুব সেন্সিটিভ। তো ওই ঘটনায় ধরতে পারলো কোনো ক্লু ছাড়া। এখানে ছবি প্রকাশ হয়েছে, এখানে তার আদ্যপান্দ আমরা কিন্তু অলরেডি পেয়েছি। তো তিনি যদি বলা হয় যে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, আজকে সারাদিন আমরা ফেসবুকে দেখেছি তিনি আসামের গৌহাটিতে রয়েছেন, জানি না কতটুকু সত্য। তো সঙ্গে সঙ্গে তো বড় অ্যালার্ট করা উচিত ছিল। আর আমাদের এখানে সবচেয়ে আর বড় দুর্ভাগ্য কি জানেন, ঘটনা ঘটার পরে আমরা তৎপর হই, আগে কিন্তু তৎপর হই না। নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা জানতো বা বুঝতে পারে যে এই এখন যে একটা সেন্সিটিভ সময়, একটা পক্ষ তো আছে যে কোনোভাবে নির্বাচনটি বানচাল করা বা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। সেক্ষেত্রে হাদিকে কোনো প্রকার প্রোটেকশন, এমনকি কোনো পরামর্শ দেওয়া হয়নি। তিনি কিন্তু একটি খোলা ঘুরে বেড়াচ্ছিলেন। তো এটি তো হওয়া উচিত না। আমি মনে করি সরকার যদি আন্তরিক হয়, আমি বিশ্বাস করতে চাই সরকার আন্তরিক, তারা চেষ্টা করলে গোয়েন্দা সংস্থা যদি তৎপর হয়, কোথায় আছে এই সন্ত্রাসীরা, কি করছে, কি ঘোট পাকাচ্ছে, এগুলো বের করা খুব রকেট সায়েন্স না, এটা বের করা সম্ভব বলে আমি মনে করি। এবং বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে এই গণতন্ত্র উত্তরণে একমাত্র পথ নির্বাচন, একমাত্র না হলেও অন্যতম পথ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে আগামী ফেব্রুয়ারিতে হয়, 12ই ফেব্রুয়ারি, কারণ দেশ কিন্তু গভীর সংকটে রয়েছে, গণতন্ত্র বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, দেশে কোনো ধরনের বিনিয়োগ নেই। আপনি দেখছেন যে বিনিয়োগ না থাকার কারণে তরুণ সমাজ চাকরি পাচ্ছে না, জব পাচ্ছে না, দেশে নানা অস্থির ঘটনা কিন্তু ঘটছে, চুরি ডাকাতি সব কিছু কিন্তু বেড়ে গেছে। সুতরাং একটি নির্বাচিত সরকার খুব দ্রুত আসা উচিত। এবং রতন ভাই, আপনি তো অনেক দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছেন, আর রাজনীতির তো একটা ফলাফল নির্বাচনকে কেন্দ্র করে ঘটে থাকে। আর সেই নির্বাচনকে সামনে রেখে এখন যা ঘটছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রার্থীর নিরাপত্তা নেই, সাধারণ ভোটাররা কেন্দ্রে নিরাপত্তা কতটুকু পাবে, এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে আসে। আপনার কি বিশ্লেষণ বা পরামর্শ কি আছে যে নির্বাচনটাকে নির্বিঘ্ন করতে হলে কি করা উচিত এখন? আমরা যারা দাবা খেলতাম অল্প স্বল্প, তারা সবসময় দেখতাম যে প্রতিপক্ষকে কিভাবে অপ্রস্তুত রেখে আক্রমণ শানাতে হয়, অথবা ভুল টার্গেটের দিকে তার মনোযোগটা দিয়ে অ্যাটেনশন ডাইভার্সন করে দেওয়া হয়, যে একটা ঘোড়াকে খেতে দিয়ে আমি তার কিন্তু রাজাটাকে নিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে যে এই পরিস্থিতি কি এরকম হচ্ছে। নির্বাচনের সময় মানুষ কি করবে? এত বড় একটা অভ্যুত্থানের পরে মানুষ কিন্তু মুখিয়ে আছে একটা নির্বাচনের জন্য। নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ কি করবে? কোন মতটা এখানে প্রতিষ্ঠিত হবে, কোন পথের দেশটা চলবে, কোন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। কিন্তু আমাদের এখানে সবসময় দেখুন মত পথ ব্যক্তির চেয়ে সামনে চলে আসে কি টাকা, পেশিশক্তি, প্রতীক, ধর্মের ব্যবহার। ফলে এটা তো একটা সমস্যা থাকেই। দেশের কত সমস্যা। আচ্ছা, আমাদের শিক্ষার ব্যবস্থার মানটা কীরকম নেমে গেছে, আমরা সবাই আতঙ্কগ্রস্ত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা প্রায় ধসে পড়েছে, ওষুধের দাম দফায় দফায় বাড়ছে, কর্মসংস্থান নাই, যেটা ইলিয়াস ভাই বললেন যে আমাদের বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থানটা কম, বাজেটটা যা হয়েছে বাজেটের কি পরিপূর্ণ ব্যবহার হয়েছে কোনো আলোচনা করার কোনো সুযোগ নেই। এর মধ্যে 1 বছরে 3 বার আমি ভোজ্য তেলের দাম বাড়ালাম, জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপী কমে গেল, আমাদের এখানে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো।
আবার এদিকে আমাদের বন্দরের যে টার্মিনাল সেটা আবার বিদেশের কাছে দিয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য? আমাদের নাকি একটা খুবই স্কিলফুল অপারেটিং একটা সিস্টেম এখানে তৈরি হবে। আচ্ছা, যেটা আমি লাভজনক সেটাই তুলে দিচ্ছি, তাহলে যদি কোনো স্কিল কাউকে নিয়ে আসা, যেগুলো আমাদের লস করছে সেগুলো নিয়ে আসো না ভাই, তাহলে অন্তত আমরা দেখবো যে আমরা দুর্দশার হাত থেকে একটু সুফলের দিকে যেতে পারি। এগুলো নিয়ে দেখেন সব আলোচনা হারিয়ে গেল। আমাদের হাদি শুধু সংকটাপন্ন নয়, হাদির জীবনটা পাশাপাশি রাজনীতিটাও সংকটাপন্ন হয়ে গেল, আপনার ফোকাসটা চলে গেল আর একদিকে। এবং নির্বাচনের মধ্যে দিয়ে যে একটা উত্তেজনা বলি, উত্তাপ বলি, বিতর্ক বলি, সেগুলোকে এখন বাইপাস করে কে কাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করবে সেই জায়গায় যদি চলে যায়, তাহলে নির্বাচন একটা হবে, কিন্তু নির্বাচনের সেই প্রাণটা হয়তো থাকবে না। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে নির্বাচনটা না হলে কি হবে? অনেকে কিন্তু আওয়াজ শুরু করছে যে এরকম পরিস্থিতিতে কি নির্বাচন হতে পারবে? আচ্ছা, নির্বাচন না হলে কি হবে? সবচেয়ে বড় সমস্যা কি? পাওয়ার ট্রান্সফার করা বা পাওয়ার হ্যান্ডওভার করার উপায় কি আছে? হয় আপনাকে একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে, না হলে যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তা ক্ষমতায় এসছেন বর্তমান সরকার, আর একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে যেতে হবে, অথবা আর একটা হয়তো সেনা শাসনের অপেক্ষা থাকতে হবে। তাহলে আর একটা অভ্যুত্থান করার মতো পরিবেশ কি আছে? যতগুলো বিকল্প বললেন কোনোটাই তো মানুষের জন্য মঙ্গল না, মানুষের জন্য একমাত্র মঙ্গলজনক একটা যাচাই বাছাই করার পদ্ধতি। যে দলই ক্ষমতায় আসুক সে কিন্তু একটা যাচাই বাছাইয়ের মধ্যে পড়ে যাবে যে তোমরা কিন্তু এই কমিটমেন্ট করে এসেছিলে, সেটা কিন্তু তোমার বাস্তবায়ন করো নাই। ফলে একটা নির্বাচনের মধ্য দিয়ে যেমন যুক্তির নির্বাচন হয়, ঠিক তেমনি নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্মপন্থাটাও নির্বাচিত হয়। সেই দিকটা কিন্তু আড়ালে চলে গেল। ফলে আমার কাছে মনে হয় যে হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুধু একটা ব্যক্তির ব্যাপার নয়, এটার মধ্যে দিয়ে কিন্তু একটা আঘাত এসছে অনেকগুলো জায়গায়। আমাদের যদি এখন থেকে আমরা সতর্ক না হই, তাহলে আমাদের কিন্তু ভুল পথে পরিচালিত করে ফেলতে পারে। জি জি, জনাব আশরাফ, আমি যে আলোচনা আমরা করছিলাম এখানে ওই ঘুরে ফিরে আমরা কিন্তু নির্বাচন নিয়ে একটা সংশয়, আবার আমরা প্রত্যাশাও করি যে সবকিছু ছাপিয়ে যেন ভালো একটি নির্বাচন হয়। তো বাংলাদেশের জন্য নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ বা অন্য কোনো দেশ কি এখানে অস্থিরতা তৈরি করতে চায়, বা তাতে তাদের কোনো সুবিধা? আপনার অ্যানালাইসিস কি বলে? আমি আমার আগের অংশে আমি বলেছিলাম যে দেখেন, অস্থিতিশীল বাংলাদেশ মানে বাংলাদেশ এটা উন্নত দেশ হোক, স্থিতিশীল দেশ হোক, এটা কিন্তু আমার প্রতিবেশী ওইভাবে চায় না। কারণ তার একটা সমস্যা হচ্ছে ওই যে আমাদের চারিপাশে তাদের যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো না। ভারতের যে সমস্ত রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে, প্রযুক্তিগুলো সেগুলো হচ্ছে তারা সাউথে, উত্তরে, ওই দিকে। তো এখানে একটা মানুষের একটা অন্যরকম প্রত্যাশা তৈরি হয়ে যায়। তো সেই হিসাবে প্লাস হচ্ছে বিভিন্ন কারণে বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে আপনি মনে করেন যে তাদের রপ্তানি বাণিজ্যের কথা হিসাব করে দেখেন, তো যাই হোক, তো এগুলো তারা খুব একটা বেশি চায় না যে আমাদের দেশে থাকুক। তা আমরা ওইটা বিবেচনা না করে আমরা কেন আমাদের প্রয়োজন কোনটা আমরা কেন নিজের নির্ধারণ করতে পারছি না, এবং ওই অজুহাত ওটা দিয়ে নিজের সুখ খোঁজার কোনো কারণ নেই। আমি ছোট্ট দু একটা পয়েন্ট আপনার অনুমতি নিয়ে বলছি। দেখেন, সে যে সরকার যে কয়দিনই থাকুক, বিএনপির একটা বড় কথা যেটা বর্তমানে শোনা যায় না, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ব্যক্তিরাই সবচেয়ে বড় এখন বর্তমানে। আমি যে সমস্ত নমুনা দেখছি, এটা তারা বিবেচনা করবেন তারা ঠিক করছেন না বেঠিক করছেন। বিনিয়োগের ক্ষেত্রে সরকার একটা বিনিয়োগ সম্মেলন করলে এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি ওখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মতামতে খুব হতাশ হয়েছিলাম। তাকে বলা হচ্ছে যে এটা কেমন হলো, উনি বললেন যে নির্বাচন না হলে কিছুই হবে না। সো এই জাতীয় কথা ওই জায়গায় বলার দরকার ছিল কিনা আমি জানি না। তো এরকম কিন্তু আমরা অনেক অপ্তবাক্য ব্যবহার করছি। আর হচ্ছে এই যে সমস্ত উপদেষ্টা আমাদের এখানে বর্তমানে কাজ করছেন তার অনেক কিন্তু বিভিন্ন পর্যায়ের সুপারিশে আসছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এই উপদেষ্টাগুলো তাদের ফাংশন কেমন করছে, হাউ দে আর ডুইং, এটা কিন্তু তাহলে এটা নেতিবাচক প্রভাব কিন্তু যারা করেছে তাদের উপর পড়বে। আর প্রতিশ্রুতির কথা যেটা বলছেন, আমরা তো একটা প্রতিশ্রুতির কথা খুব ভালো করে জানি, 10 টাকা সেরে চাল খাওয়াবো আর ঘরে ঘরে চাকরি দেব। তো মোটামুটি এই রূপকল্পের এই কাহিনীতে আমরা 15 বছর 15.5 বছর দাবানো ছিলাম, বুধ হয়েছিলাম। জি জি।
আমি ইলিয়াস খানকে বলতে চাচ্ছি যে আপনি লক্ষ্য করেছেন যে হাদির উপরে হামলাকে কেন্দ্র করে যেরকম একটা একে অপরকে দোষাদোষীর মধ্যে চলে গেছিল রাজনৈতিক দলগুলো, আবার প্রধান উপদেষ্টা 3টি দলকে ডেকেছিলেন, তারা আবার সেখানে কিন্তু ঐক্যে ডাক দিয়েছেন এবং সেখানে তারা একসাথে মিলে আলোচনা করেছেন। এটি কি আপনি ইঙ্গিতপূর্ণ মনে করছেন, নাকি এটা লোক দেখানো সৌজন্যতা, না সত্যি সত্যি পজিটিভ দিক? পজিটিভ এই কারণে আপনি দেখেছেন যে গত 15.5 বছর দুর্বিনীত শাসন চলেছে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি, জামায়াত ইসলামী, তারপর নবগঠিত যে এনসিপি, এই যে রতন ভাইয়ের বাসদ, সবাই আন্দোলন করেছে। রাজনীতির প্রশ্নে নিজেদের মধ্যে নানা কিছু হয়, বাট তারা একটি প্রশ্নে কিন্তু আমার যতটুকু ধারণা যে ফেসিজম যেন আবার ফিরে না আসে। ফেসিস্ট যে শক্তি দেশ থেকে পালিয়েছে, একটু আগে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, জাতীয় মসজিদের ইমাম সহ তার সব সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে গেছে। সেই শক্তি যাতে আর ফিরে না আসতে পারে, কারণ সেই শক্তি যদি আবার ফিরে আসে, গত 15.5 বছর যে ধরনের অত্যাচার চালিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে একজন বিএনপি নেতার বিরুদ্ধে 450, 550 মামলা, কোর্টের বান্দা দৌড়তে হয়, চরে গিয়ে ঘুমোতে হয়, নৌকায়, ছোট নৌকায় নদীতে গিয়ে ঘুমোতে হয়, ঘরে থাকতে পারে না, বছরের পর বছর গুম হয়ে যেতে হয়, খুন হয়ে যেতে হয়। ছাত্রদল যারা করেছে, কোনো পড়া শেষ করতে পারবে কিনা জানে না, শেষ করলেও কোনোদিন চাকরি পাবে কিনা জানে না, তারপর কিন্তু এই সংগঠন করেছে। সুতরাং এদের উপর কিন্তু আবার অত্যাচার নেমে আসবে যদি ফেসিজম আবার ফিরে আসে। সুতরাং এই জায়গাটাতে সব দল এক আছে বলে আমি মনে করি। আপনি লক্ষ্য করেছেন যখনই কোনো একটি ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে আর কি, তখন এই দলগুলোর এই ফিলিংসটা তৈরি হয় যে যদি পতিত আওয়ামী লীগটি করে থাকে, সংকটে ঐক্যবদ্ধ থাকে, এটা তো ভালো দিক। আবার যেই এই ঘটনাটা ধামাচাপা হয়ে যায়, তখন পরস্পর দোষারোপ এবং কি প্রতিযোগিতায় নেমে যায়। রাজনৈতিক সংস্কৃতি আসলে আমরা এই বাঙালি জাতি হচ্ছে সবচেয়ে পরশ্রী কাতর। কোনো দল ভালো করলে আমরা সেটা দেখতে পারি না। এই যে মির্জা আব্বাস ভাইয়ের কথাই বললাম, এত বড় একজন নেতা, তার বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়, এটি কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চিন্তা করা যায়? কিন্তু হয়েছে। কিন্তু ঝাঁপিয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আপনাকে মেলাইন করতে হলে আমি বিশাল বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়লাম, আমি মুক্তিযুদ্ধকে ছোট করতে হলে বিশাল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। এগুলো তো ভালো লক্ষণ না, কিন্তু এটি হচ্ছে, এখন অনেক কিছু হচ্ছে। এই যে আজকে ছিল বুদ্ধিজীবী দিবস, আর 2 দিন পর বিজয় দিবস, আমি জানি না শুধু একটি জায়গায় দেখেছি যে পতাকা বিক্রি করছে। আগে কিন্তু আমরা দেখতাম মোড়ে মোড়ে পতাকা বিক্রি করছে, সবাই পতাকা ব্যবহার করছে, গান বাজছে, নানা অনুষ্ঠান হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এবার আমি কিছুই দেখছি না, কোথাও কিছু শুনতে পাচ্ছি না। যে তাহলে এই যে 1,500 লোকের জীবন গেল, তারপরে এই রেজিমটার পরিবর্তন হলো, একটা নতুন বাংলাদেশ গড়বেন, তারপরে আপনার একটি বৈষম্যহীন দেশ হবে, সেগুলো নিয়ে কি হতাশা আসার সময় হয়ে গেল কিনা? হতাশা তো আছে, হতাশ না হওয়ার কোনো কারণ এখনো আমাদের নেই। কারণ আপনি দেখেন যে আমাদের যে মূল, যে এই জাতির সবচেয়ে বড় অর্জন যে মহান মুক্তিযুদ্ধ, কথায় কথায় একজন বলে যে 16ই ডিসেম্বর কিসের বিজয় দিবস, তারপর নানা কথা তো নিশ্চয় আমরা শুনছি, দেখছি। আবার এইসব কথা বলতে গেলে মবের শিকার হন কিনা সেই প্রশ্নও দেখা দেয়। এবং আপনি মুক্তিযুদ্ধের কথা বললেই আপনাকে বললো চেতনা ব্যবসায়ী। চেতনা ব্যবসা তো বিষয় না। আমার মুক্তিযুদ্ধ আমার সবচেয়ে বড় অর্জন, আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে আমরা এখানে 4 জন দাঁড়িয়ে বসে কথা বলছি দেশটি স্বাধীন হয়েছিল বলে, না হলে কিন্তু টেলিভিশন স্টেশন হতো কিনা আমরা কিন্তু জানি না। কিন্তু মুক্তিযুদ্ধের কথা আপনি বলবেন, তাহলে বলবো চেতনা ব্যবসা। এটা ঠিক না, এটা ঠিক না। রতন ভাই, আমরা লক্ষ্য করেছি যে যারা চেতনার ব্যবসা সত্যি সত্যি করেছে তারা তো বিতাড়িত। তাহলে আপনি যখন আবারও একই অভিযোগ আনেন আর কি, আপনি কি মুক্তিযোদ্ধার কথা তো আপনাকে বলতে হবে, আপনি সেটা নিয়ে বাণিজ্য করছেন কিনা সেটা হলো দেখার বিষয়। কিন্তু আপনার অনুভূতিতে, উপলব্ধিতে মুক্তিযুদ্ধ থাকবে না তা তো না। তো আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এই ক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন যে তাহলে এই প্রজন্ম কি মুক্তিযোদ্ধার শিক্ষা নিয়ে আগাবে না? একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো একটা জাতিকে যদি দমন করতে হয়, তাহলে প্রথম তার বুদ্ধিভিত্তিক, তার আবেগ এবং তার সাংস্কৃতিক জায়গাগুলোকে ধ্বংস করতে হবে। মুক্তিযুদ্ধে একই সঙ্গে আমাদের একটা বুদ্ধিভিত্তিক জায়গা, শোষণের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিল, আবেগ যে আমরা স্বাধীন হয়ে বাঁচতে চাই, আর তার সাংস্কৃতিক জায়গা তৈরি করেছিল। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা স্বাধীন দেশ, জাপানের কথা যদি বলেন, জাপান কখনো পরাধীন হয় নাই, যে কারণে জাপান কিন্তু বলেছে যে আমি মরে যাব কিন্তু কখনো পরাধীন হব না। আবার আমেরিকা 1776 সালে স্বাধীন হয়েছে,
ওই ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সকে এখনো তারা খেয়াল করে যে একদিন আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশটা স্বাধীন করেছিলাম। ঠিক তেমনি পৃথিবীর প্রত্যেকটা দেশের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে তার ভেতরে একটা শক্তি জাগিয়ে তোলে। আমাদের এখানে খেয়াল করবেন, দেশটাকে নির্বীর্য করবার জন্য সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছিল আমাদের স্বাধীনতার উপরে, যে কারণে যেটা ইলিয়াস ভাই খুব দুঃখ করে বললেন, ওই দুঃখটাই আবার আমাদেরকে শক্তি যোগাবে যে যারা আমার অস্তিত্বের উপর আঘাত হানে নানা ফর্মে, সেটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। স্বাধীনতার কথা বলা মানে স্বাধীনতা নিয়ে ব্যবসা করা না। স্বাধীনতার কথা বলা মানে সেই যে আমরা সাম্য বলেছিলাম, মানবিক মর্যাদার কথা বলেছিলাম এবং সামাজিক সুবিচারের কথা বলেছিলাম। এই তিনটা কিন্তু শাসক শ্রেণীর ক্ষেত্রে একটা গলার কাটা। যখনই অন্যায় হয় তখনই তাহলে কি এই জন্য স্বাধীনতা চেয়েছিলাম? ফলে কেউ কেউ স্বাধীনতার চেতনা নিয়ে যারা ব্যবসা করে, আবার আরেকদিকে জনগণ এটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে। যেমন এখন ধরুন, যদি কেউ জিজ্ঞেস করে এই কারণেই কি আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম, হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা কিন্তু শাসক গোষ্ঠীকে সবসময় বিচলিত করে, সে কারণে সেটাকে ভুলিয়ে দিতে চায়। এবং যারা পরাজিত হয় তারা গ্লানিটা মোচন করবার জন্য কখনো কখনো এই বিজয়টাকে তারা কালিমা লিপ্ত করতে চায়, সেগুলো আমরা দেখেছি। একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের দেশের ইকোনমির কথা যদি বলি আর জিও পলিটিক্যাল পজিশনের কথা যদি বলি, অর্থনীতিটাও খেয়াল করুন। 1971 সালে যখন দেশটা স্বাধীন হয় তখন আমাদের মাথাপিছু আয় ছিল $110। 2025 সালে গিয়ে আমাদের মাথাপিছু আয় হলো $2,593। হ্যাঁ, 72 সালে আমাদের জিডিপি ছিল $9 বিলিয়ন, এখন আমাদের জিডিপি $450 বিলিয়ন। তার মানে আমাদের যে ডেভেলপমেন্ট হলো, কিন্তু সাম্য এলো না কেন? এই প্রশ্নটা বারবার যখন আসে তখন আমাদেরকে দেখাতে হতো যে এই যে মেগা প্রকল্প হয়েছে, তার মানে কোনো না কোনো কিছু দিয়ে ঢেকে রাখার একটা চেষ্টা ছিল। জনগণ এইখান থেকে বারবার লড়বে, বারবার মুক্তি পাওয়ার চেষ্টা করবে। এবং ফ্যাসিবাদের তিনটা ভিত্তি লাগে, তার একটা অর্থনৈতিক ভিত্তি লাগে, তার একটা রাজনৈতিক দমন পীড়নের ভিত্তি লাগে, তার একটা সাংস্কৃতিকভাবে মানুষকে নির্বীর্য করার একটা ভিত্তি লাগে। আওয়ামী লীগের 15 বছরে কিন্তু এই কাজটা খুব ভালোভাবে হয়েছিল বলে এখন মাঝে মাঝে আমাদের একটা হাহাকার তৈরি হয় যে এই স্বাধীন দেশে এই কি মর্যাদা নিয়ে চলার পরিবেশ আমাদের, কেন জুলাইয়ের পরেও আবার আমরা 1 বছরের মধ্যে এত বড় একটা অর্জনকে বিসর্জন হতে দেখছি। ফলে এই প্রশ্নগুলো বারবার আমাদেরকে জাগিয়ে তুলবে। আমরা মনে করি স্বাধীনতার অর্জনের চাইতে বড় কথা স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটাকে আমরা বাঁচিয়ে রাখতেই হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।